উপস্থাপনা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং ইতিহাসবিদ রূপক দাস কিছু তো ঘটনা ঘটছে যেটা আমরা আন্দাজ করতে পারি। যেতে হয়েছিল, তাকে দুর্নীতির মামলায় ফাঁসানো হয়েছিল, তার দলের নেতা কর্মীদের উপর আক্রমণ হয়েছিল। হাসিনা 2009 ক্ষমতায় এসে ঠিক একই পদ্ধতিটা গ্রহণ করলেন, অর্থাৎ পুলিশ প্রশাসনকে নিজের হাতে নিয়ে নিলেন। প্রশাসন সমস্ত জায়গাতে তিনি নিজের পেটোয়া কিছু লোকজনকে বসাচ্ছিলেন। নির্বাচনগুলো হচ্ছিল পুরোপুরি অগণতান্ত্রিক। 2024-এর প্রথম দিকে বললেন যে ইউএসএ চায় না আওয়ামী লীগ সরকার গঠন করবে, কোটা বিরোধী একটা সমন্বয় কমিটি তৈরি করে পয়লা জুলাই, এবং তারা অহিংস অসহযোগ আন্দোলন করছিল। তারা প্রথম দিকে অহিংস অসহযোগ আন্দোলন করছিল, রাস্তা ব্লক করছিল, সত্যাগ্রহ করছিল, এবং তারা সরকারের কাছে দাবি দিয়েছিল। নমস্কার, ইউটিউব চ্যানেল সচেতনের পক্ষ থেকে আজকের এই উপস্থাপনা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা জানার ও বোঝার চেষ্টা করব বাংলাদেশে এই মুহূর্তে কি ঘটছে। নানা রকমের খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে এবং একটা এমন বাতাবরণ তৈরি হয়েছে যে আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে এবং বাঙালি হিসাবে যথেষ্ট উদ্বিগ্নতা এবং উৎকণ্ঠায় কাটাচ্ছি। আজ আমাদের সাথে রয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং ইতিহাসবিদ রূপক দাস। উনার কাছ থেকে আমরা জানার ও বোঝার চেষ্টা করব সমগ্র পরিস্থিতিটা। উনি এই সময় বাংলাদেশে কি ঘটছে সে বিষয়ে যথেষ্ট ওয়াকিবহল এবং সচেতনভাবেই উনি তার খবরাখবর রাখছেন। আমি প্রথমেই ওনার কাছে যে প্রশ্নটা নিয়ে যাব সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশে এই মুহূর্তে আমরা শুনছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে নানা রকমের ঘটনা ঘটছে যেগুলো মূলত একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে কেন্দ্র করে, এই বিষয়টা সত্যতা কতটা, আপনার কাছে কতটা কি খবর আছে সেটা যদি আপনি একটুখানি সংক্ষেপে বলেন, তারপরে আমরা সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। কতটা সত্যি সেটা এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু বাংলাদেশের যে মানুষেরা এটাকে পছন্দ করছেন না, তারা যে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন, আমরা ইতিহাসবিদরা তারা যে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন, সেখানে কিন্তু সংখ্যালঘুদের মন্দির মসজিদ রক্ষা করা, তারপরে বঙ্গবন্ধুর মূর্তি রক্ষা করা, সরকারি প্রতিষ্ঠান রক্ষা করার সঙ্গে সঙ্গে সংখ্যালঘুদের রক্ষা করা, এই বার্তাগুলো দেওয়া হচ্ছে। এমনকি শুধু সংখ্যালঘুদের না, হিন্দুদের না, ওখানকার পাহাড়ি উপজাতিদের অর্থাৎ চট্টগ্রামের লোকেদের রক্ষা করা, এই বার্তাগুলো দেওয়া হচ্ছে। এই বার্তাগুলো যখন দেওয়া হচ্ছে তখন এই বার্তাগুলো কখন দেওয়ার প্রয়োজন পড়ে? নিশ্চয়ই কোনো ঘটনা বিক্ষিপ্ত হলেও সেটা ঘটছে, সুতরাং তারা এই বার্তাগুলো কিন্তু দিচ্ছেন। সুতরাং কিছু তো ঘটনা ঘটছে যেটা আমরা আন্দাজ করতে পারছি। সবটা খবর আমাদের কাছে যেটা আসছে তার সবটাই মিথ্যে এরকম নয়। আচ্ছা, এই ঘটনাটার শুরুয়াতটা তো আমরা মোটামুটি ভাবে সবাই শুনেছি যে একটা কোটাকে নিয়ে, একটা নির্দিষ্ট মানুষকে তার চাকরির কোটা নিয়ে একটা শুরু হয়েছিল। তো শুরুটা হয়েছিল একরকম ভাবে, কিন্তু তার যে গতিপথ সেটা এখন অন্যদিকে চলে গেছে। এই বিষয়টা নিয়ে শুরু থেকেই আপনি বলুন যে আন্দোলনটা কিভাবে শুরু হলো এবং কিভাবে এর গতিপথ পরিবর্তন হলো, এইটা একটু বিস্তারিত আপনি বলুন। আসলে এটা শুরুটা বলতে গেলে আমাকে 2009 সালের কথা বলতে হয়। আচ্ছা, 1996 সালে হাসিনা প্রথমবার ক্ষমতায় আসেন। 1975 সালের এই 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। তারপরে হাসিনা এবং তার বোন তখন জার্মানিতে ছিলেন, তারা বেঁচে যান, বাকি পরিবারের সকলকে হত্যা করা হয়। 81 সালে যখন এরশাদের আমল, জেনারেল এরশাদের আমল, হাসিনা দেশে ফিরে আসেন এবং দীর্ঘ লড়াই আন্দোলনের ফলে 1996 সালে তিনি ক্ষমতা দখল করেন 5 বছরের জন্য, 2001। আবার 2001-এ তিনি ক্ষমতা থেকে ভোটে হেরে যান। হেরে যাওয়ার পর 2009-এ তিনি ক্ষমতায় আসেন। আচ্ছা, 2001 থেকে 2008 অবধি তাকে যে ধরনের প্রতিবন্ধকতার সামনে হতে হয়েছিল, অর্থাৎ তাকে জেলে যেতে হয়েছিল, তাকে দুর্নীতির মামলায় ফাঁসানো হয়েছিল, তার দলের নেতা কর্মীদের উপর আক্রমণ হয়েছিল। হাসিনা 2009 ক্ষমতায় এসে ঠিক একই পদ্ধতিটা গ্রহণ করলেন, অর্থাৎ পুলিশ প্রশাসনকে নিজের হাতে নিয়ে নিলেন এবং সেখানে বিরোধী একটা পিলখানা হত্যাকাণ্ড বলে একটা হত্যাকাণ্ড হলো। সেখানে সেনাবাহিনী হত্যা করলো সাধারণ মানুষকে হাসিনার সময়। আচ্ছা, তাদেরকে হত্যা করলো বিরোধী দল। আচ্ছা, বিরোধী দলের মানুষদের। তখন হাসিনা সরকারের যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী 5 মাসের মধ্যেই তিনি পদত্যাগ করলেন। আচ্ছা, যে তিনি এটাকে মানতে পারলেন না। আচ্ছা, 2009 সালের ঘটনা। আচ্ছা, তারপর হাসিনা যেটা করছিলেন সেটা হচ্ছে যে বিচার ব্যবস্থা, প্রশাসন, সমস্ত জায়গাতে তিনি নিজের পেটোয়া কিছু লোকজনকে বসাচ্ছিলেন এবং হাসিনা এবং হাসিনার বোন পুরোপুরি ক্ষমতার অলিন্দে থেকে যে কাজটা অনেক জায়গায় স্বৈরাচারী শাসকরা করেন, 2014 সালের পর থেকে ওটা আরো তীব্র হয়ে দাঁড়িয়েছে। একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছিল এবং ওখানকার যে নির্বাচন, সেই নির্বাচনগুলো হচ্ছিল পুরোপুরি অগণতান্ত্রিক ভাবে। দেশ জুড়ে ওভাবে নির্বাচন কখনো হয়নি।
বিরোধী শূন্য করে দেওয়া হলো। 2018 সালে বিরোধী নেতাকে জেলে পুরে দেওয়া হলো। বিরোধী নেতাদের বিরুদ্ধে দুর্নীতির মামলায় তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হলো, তাদেরকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হলো। অনেককে বাঙালি বুদ্ধিজীবী যারা প্রতিবাদ করছিলেন তারা দেশ থেকে চলে গেলেন, পালিয়ে গেলেন বলতে গেলে। এইবার হলো কি 2018 সালে হাসিনাকে, খালেদা জিয়াকে জেলে ভরে দেওয়া হলো। তারপর প্রায় বিএনপিকে পঙ্গু করে দেওয়া হলো। এবং তার সঙ্গে সঙ্গে হাসিনা কিন্তু একটা কাজ করেছিলেন, 2009 থেকে 2024 অবধি বাংলাদেশের কিন্তু অর্থনৈতিক উন্নতি অনেক ঘটেছিল। বাংলাদেশের রাস্তা, সেতু, সড়ক, রেল ব্যবস্থার অনেক উন্নতি হয়েছিল। এবং হাসিনা তার প্রতিবেশী দেশ আমাদের ভারতবর্ষের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখেই চলছিলেন। দুটো কাজ হাসিনা করেছিলেন, সেটা হচ্ছে তিস্তা জলবন্টন চুক্তি, এবং রিসেন্টলি একটা যেটা হচ্ছিল সেটা হচ্ছে একটা রেল করিডর তৈরি করা বাংলাদেশের মধ্যে দিয়ে। কোথায় যাবে রেল করিডরটা? রেল ট্রানজিটটা হচ্ছে ভুটান থেকে নেপাল হয়ে একটা বাংলাদেশের চট্টগ্রাম হয়ে ওদিকে বেরিয়ে যাবে। অর্থাৎ যেটা ভারত সরকারের লুক ইস্ট পলিসি ছিল, যে ওইটা বাংলাদেশ ছাড়া সম্ভব নয়, সেই কাজটাও করছিলেন। কিন্তু ভারতের সঙ্গে হাসিনার যে আদান প্রদান, যে মৈত্রী, তাতে কিন্তু বাংলাদেশ খুব একটা লাভবান হয়নি। তার কারণ হচ্ছে যে তিস্তা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হলেও সেটা ইমপ্লিমেন্টেড হয়নি। তার কারণ আমাদের রাজ্য সরকারের বিরোধিতা করলো, কেন্দ্র সরকার রাজ্য সরকার এই টানাটানিতে তিস্তা জলবন্টন চুক্তি কার্যকর হয়নি। আচ্ছা। তার ফলে বাংলাদেশের মানুষদের মধ্যে হাসিনা বিরোধী, ভারত বিরোধী যেটা একটা ক্ষোভ, সেটা হাসিনা বিরোধী একটা ক্ষোভে সাধারণ জনতার মধ্যে কিন্তু ছড়িয়ে পড়লো। আচ্ছা। তার সঙ্গে যুক্ত হলো আমাদের দেশেও যেমন হয়েছে, জিডিপি বেড়েছে, কিন্তু ইকোনমিক ডিসপ্যারিটি অনেক বেড়েছে, অর্থাৎ ধনবন্টনের বৈষম্য অনেক বেড়েছে। একদল মানুষ প্রচুর অর্থের মালিক হয়েছে, আর একদল মানুষ দরিদ্র হয়েছে। এই যে জনসংখ্যার ধনবৈষম্য, এটা সাধারণ মানুষের মধ্যে একটা তীব্র অসন্তোষ তৈরি করবে। আচ্ছা। এবং আমাদের দেশেও যেভাবে হচ্ছে যে একদল লোক দেশ থেকে টাকা চুরি করে, দুর্নীতি করে বিদেশে পালিয়ে যাচ্ছে, বাংলাদেশ থেকেও একদল মানুষ, তারা মূলত হাসিনার ঘনিষ্ঠ, তারা দেশ থেকে টাকা নিয়ে বিদেশে চলে যেতে থাকবেন। এই ঘটনাগুলো কিন্তু দীর্ঘদিন ধরে ঘটছে। মানে ভারতের সঙ্গে কোথাও না কোথাও একটা, ভারতের সঙ্গে কোথাও না কোথাও একটা মিল আছে। আবার 18 সালে হাসিনা কিন্তু মুক্তিযোদ্ধাদের যে কোটা, এটা কমিয়ে দিয়েছিলেন। আচ্ছা। কিন্তু হঠাৎ করে দেখা গেল এই হাসিনার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা ভালো ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্র 71 সাল থেকেই, যখন মুক্তিযুদ্ধের সময় মার্কিনরা জনতরী পাঠিয়েছিল পাকিস্তানের সাপোর্টে, তখন ইন্দিরা গান্ধীর সেনা পাঠিয়েছিলেন। তারপরেও হাসিনার দলকে, আওয়ামী লীগকে মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করতো না। এবং হাসিনা প্রকাশ্যেই এই 2024-এর প্রথম দিকে বললেন যে ইউএসএ চায় না আওয়ামী লীগ সরকার গঠন করুক। আচ্ছা। যুক্তরাষ্ট্রের দাবি ছিল মার্টিন বলে একটা দ্বীপ আছে, ওখানে একটা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে দিতে হবে। আচ্ছা। আর রাশিয়া এই সুযোগে করলো কি, একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের পারমিশন আদায় করে নিল ওর কাছ থেকে। সেন্ট মার্টিন দ্বীপটা হচ্ছে বাংলাদেশের কাছে, সেখান থেকে উৎক্ষেপণ করার পারমিশন চাইছে। তার কারণ যে স্ট্র্যাটেজিক পয়েন্ট ভারত এবং চায়না। আচ্ছা, মানে এই অঞ্চলটার উপরে একটা আধিপত্য যাচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, শ্রোতাদেরকে বলবো বিষয়টা খেয়াল করুন। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিসন্ধি সেন্ট মার্টিন দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকা চাইছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পারমিশন। অর্থাৎ ভারত উপমহাসাগর যে অঞ্চল, সেই অঞ্চলের উপরে তাদের যে দখলদারি, সেটাকে আরো জোরদার করার চেষ্টা। এবং এখানে হাসিনার যে মানে স্ট্যান্ড পয়েন্ট, সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন। হাসিনা কিন্তু এই পারমিশনটা দিচ্ছিলেন না। হাসিনা তখন চায়না গেলেন, চীনের সমর্থন লাভ করার একটা চেষ্টা করলেন। আচ্ছা, এটা কি 2024 সালের ঘটনা? 2024 সালের ঠিক আগের ঘটনা। আচ্ছা। তো চীনে গেলেন, চীনের কাছে সাহায্য প্রার্থনা করলেন। কিন্তু চীন একটা অদ্ভুত দেশ। চীন বাণিজ্য করে বিদেশে, কিন্তু আমেরিকার মতো বাণিজ্য করার জন্য তাদের রাজনীতিতে, অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না। সুতরাং চীনের কাছ থেকে বিফল জ্ঞাতে ফেরত এলেন। হাসিনার একমাত্র বন্ধু পড়ে রইল ভারত, যে ভারতের বিরুদ্ধে আবার বাংলাদেশিদের একটা প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে। সুতরাং ভারত বিরোধী ক্ষোভটা হাসিনা বিরোধী ক্ষোভে রূপান্তরিত হচ্ছে। ঠিক এইভাবে হলো। এইবার হঠাৎ রাশিয়ার কি, মানে রাশিয়ার ভূমিকা কি? রাশিয়ার ভূমিকা হচ্ছে, এখনকার রাশিয়া আর তখনকার রাশিয়া এক নয়। পুতিনের রাশিয়া হচ্ছে উগ্র জাতীয়তাবাদী রাশিয়া বা পপুলিজমের রাশিয়া। পুতিন এখন পৃথিবীতে কোনো হিজম চলছে না, না ক্যাপিটালিজম না সোশ্যালিজম। এখন চলছে মূলত ডেমোক্রেসিও চলছে না, এখন চলছে পপুলিজমের যুগ। অর্থাৎ জনপ্রিয়তাবাদী একদল নেতা তারা এতে আসছেন। এবং যেমন ভাবে মোদি পপুলিস্ট লিডার, মমতা বন্দ্যোপাধ্যায় পপুলিস্ট লিডার, এর নীতির কেউ দেখে না, এই লিডার এর সরকার। যেমন কেজরিওয়াল পপুলিস্ট লিডার আমাদের দেশে, ভেনেজুয়েলায় ছিলেন উগো সাভেজ পপুলিস্ট লিডার, ঋষি সানাক পপুলিস্ট লিডার। এরা কিন্তু অন্য কোনো ইয়েতে ক্ষমতার মধ্যে দিয়ে আসেননি, এরা এসেছেন পপুলিজমের মধ্যে দিয়ে। এটাই কিন্তু আজকের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে পপুলিস্ট লিডাররা ক্ষমতা দখল করছেন। এইবার ঘটনা হলো, শুধু ভারতকে ট্রানজিট পয়েন্ট দেয়নি, হাসিনা ওখানে আদানি পাওয়ারকে
অনেকটা স্পেস দিয়ে দিয়েছিলেন এবং আচ্ছা। সুন্দরবন অঞ্চলটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আদানি বাংলাদেশের যে সুন্দরবনের লাগোয়া অঞ্চল সেখানে। সেখানে সুন্দরবন লাগোয়া অঞ্চল। আচ্ছা এবং সেখানে আমার এক বন্ধুর ছেলে চাকরি পেয়েছিল বম্বেতে। সে এখান থেকেই পেটস থেকে চাকরি পায়। হুম সে যখন যায় হুম। তখন অ্যাপয়েন্টমেন্ট লেটারে সেই কোম্পানিটাকে, একটা ভাড়া কোম্পানি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে, হুম। সেই কোম্পানিটাকে বলছে যে তার কন্ডিশন হচ্ছে 1 মাস পর পর ভিসা রিনিউ হবে, আচ্ছা, পার্মানেন্ট ভিসা ওখানে একবার আসবে না, একবার আসবে আবার যাবে, যেন ট্যুরিস্ট ভিসা। টুরিস্ট ভিসা। এবং ওখানকার কোনো কম্পাউন্ডের মধ্যেই থাকতে হবে, ওখানকার কোনো স্থানীয় অধিবাসীর সঙ্গে কথা বলতে পারবে না, বাবা। যোগাযোগ রাখতে পারবে না। তখন সে ভয়ে ওই চাকরিটা ছেড়ে দেয়। হুম। এখন সে ব্যাংকে চাকরি হুম করছে। হুম হুম অর্থাৎ এই ঘটনাটা কিন্তু আজ থেকে 6-7 বছর আগের ঘটনা। হুম হুম এবং ভারত থেকে ওখানে পাওয়ার নিয়ে যাওয়ার জন্য, হুম। আদানি পাওয়ারের জন্য একটা পাওয়ারের সার্কিটও তৈরি করা হয়েছে। হাসিনা ভেবেছিল যে আমি এখানে পাওয়ার প্ল্যান্ট তৈরি করলে আমার আরো উন্নয়নটা সুবিধা হবে, হুম। শিল্পায়নের সুবিধা হবে। হুম। কিন্তু বাংলাদেশের লোকেরা কিন্তু এটাকে ভালো চোখে দেখেনি। আচ্ছা। যেমন নন্দীগ্রাম, আজকে বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তিনি টাটা সিঙ্গুরে করলে হয়তো পশ্চিমবঙ্গের শিল্পায়নের গতিটা অন্যদিকে যেতে পারতো, হলেও হতে পারতো, কিন্তু সেটা হয়নি। তার কারণ হচ্ছে হুম। মানুষ সেটাকে উপলব্ধি করতে পারেনি বা মানুষ সেটাকে পছন্দ করেনি, আমরা বলতে পারি। বাংলাদেশের মানুষ সেটাকে উপলব্ধি করতে পারেনি বা বাংলাদেশের মানুষ সেটা পছন্দ করতে পারেনি। হুম। এই পুরো ব্যাপারটাই, অর্থাৎ মূল্য আর প্রচন্ড বেকারি বাংলাদেশে বেড়ে গেছে, যেটা আমাদের দেশের সঙ্গে মিল খায়। আচ্ছা। প্রচন্ড জিডিপির গ্রোথ রেট হয়েছে, কিন্তু আমি যেটা বললাম ধনবৈষম্য, ইকোনমিক যে বৈষম্য, Disparity। সেটা খুব ডিসপ্যারিটিটা খুব বেড়ে গেছে। হুম, হুম। 3 নম্বর হচ্ছে যখনই এটা বাড়ে তখনই কিন্তু মৌলবাদীরাও শক্তিশালী হয়। বিএনপিকে এই বারবার নির্বাচনে জিততে পার্টিসিপেট করতে না দেওয়া, বিএনপি নেত্রীকে জেলে আটকে রাখা, এই সুযোগটাকে গ্রহণ করে বিএনপি এবং জামাতের মধ্যে একটা আঁতাত তৈরি হয়। এমন কোনো মনে করার কোনো কারণ নেই, কোনো দলকে নিষিদ্ধ করে দিলে তার লোকেরা নিষিদ্ধ হয়ে যায়। দলের নেতা নেত্রীকে আটকে রাখা যায়, কিন্তু মতাদর্শটাকে আটকে রাখা একদম যায় না। একদম একদম। সুতরাং এটা আমরা ইতিহাসে একটা বারবার দেখেছি। একটা মৌলবাদী মতাদর্শ কিন্তু হাসিনার এই স্বৈরাচারী কার্যকলাপের ফলে, হুম। থিসিসের ফলে একটা অ্যান্টিথিসিস তৈরি হয়। সেই অ্যান্টিথিসিসটা তৈরি হয়েছিল। হুম। এইবার পরিস্থিতি, এবার কারেন্ট পরিস্থিতি আমি পটভূমিটা হ্যাঁ, বললাম। হ্যাঁ, হ্যাঁ। জুন মাসে হঠাৎ করে বাংলাদেশ, হাসিনা তো বললাম যে 2018তেই কোটা কমিয়ে দিয়েছিলেন। হুম। বাংলাদেশ হাইকোর্ট আবার রায় দেয় যে ওই কোটাটা আবার বাড়িয়ে 56% করতে হবে। ঠিক। হাসিনার সরকারের যারা মেনে নেয়। ছিলেন তারা মেনে নেয়। মেনে নেয়। 1 জুলাই তখন ছাত্ররা কোটা বিরোধী একটা সমন্বয় কমিটি তৈরি করে 1 জুলাই, এবং আচ্ছা। তারা অহিংস অসহযোগ আন্দোলন করছিল। ঠিক। তারা প্রথম দিকে অহিংস অসহযোগ আন্দোলন করছিল, রাস্তা ব্লক করছিল, সত্যাগ্রহ করছিল, এবং তারা সরকারের কাছে দাবি পেশ করছিল, ঠিক। 4 দফা দাবি। হুম। কিন্তু হাসিনা তখন কিন্তু এই দাবির প্রতি কর্ণপাত করেননি। একটা দাবি হচ্ছে যে ওই স্বজন পোষণ বন্ধ করতে হবে, আচ্ছা। দ্বিতীয় দাবি হচ্ছে দুর্নীতি বন্ধ করতে হবে, আর প্রথম দাবি ছিল যে এই মুক্তিযুদ্ধের কোটা তাকে তুলে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই কোটাটা আর চালু আর একটা মনে হয় যারা মারা গেছিলেন তাদের না না, মারা গেছেন তো পরে। আচ্ছা, তার আগে 1 জুলাই পরে বলছেন। 1 জুলাই পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1 জুলাইয়ের পরে তাদের যখন মারা গেলেন তখন তাদের দাবি, আরেকটা দাবি যুক্ত হলে, তাদের তখন একটাই দাবি যুক্ত হ্যাঁ, থাকলো। প্রধান দাবি হয়ে গেল। একটাই দাবি হয়ে গেল যে হাসিনাকে ক্ষমা চাইতে হবে এবং হ্যাঁ। তাকে পদত্যাগ করতে হবে। ঠিক। এবং যখন এই দাবিটা তারা তুললো, হুম। তখন ছাত্র আন্দোলনে আসিয়া পুলিশকে প্রয়োগ করলো, হুম। এবং পুলিশ গুলি চালালো। পুলিশ নির্মমভাবে গুলি চালিয়েছে। আমি একটা ভিডিও দেখছিলাম, হুম। পুলিশ গুলিটা চালাতে পারতো হাঁটু লক্ষ্য করে, কিন্তু পুলিশ যে পজিশন নিচ্ছে সেই পজিশন থেকে গুলিটা সরাসরি বুকে লাগাটাই সম্ভাবনা বেশি। সুতরাং ছাত্র আন্দোলনকে কিভাবে দমন করতে হয়, এর চেয়ে অনেক বড় ছাত্র আন্দোলন চীনে হয়েছে তিয়েনানমেন স্কোয়ারে। হুম। কিন্তু ছাত্র আন্দোলনকে দমন করার জন্য বা ছাত্রদের সাময়িকভাবে যে আবেগ থাকে সেই আবেগকে প্রতিহত করার জন্য যে পদ্ধতি বা যে কৌশল রাষ্ট্রের পক্ষে নেওয়া উচিত ছিল, সেটা হাসিনা নেননি। হাসিনা শুধু নেননি না, হাসিনার আশেপাশের লোকেরাও নেননি। ঠিক। এবং হাসিনা প্রথম দিন যে উক্তিটা করলেন, যা মুক্তিযুদ্ধের ছেলে নাতি নাতনিরা চাকরি পাবে না, তো রাজাকারদের নাতি নাতনিরা চাকরি পাবে, এটা ওই বেকার বেশি সংখ্যক মানুষকে, ছাত্র আন্দোলনকে, তারা কিন্তু তখনও রাজাকার নয়, তারা কিন্তু এটা তাদের কাছে আঘাত করলো। হাসিনার কাছে তারা প্রতিবিধান চেয়েছিল, হাসিনা যখন তাদেরকে রিয়াক্ট করলেন তখন তারা কিন্তু হাসিনা বিরোধী বেড়ে গেল। তারপরে হাসিনা সরকারের একজন মন্ত্রী তিনি নির্দেশ দিলেন, ছাত্রলীগ যখন দেখলেন পুলিশ দিয়েও কন্ট্রোল করা যাচ্ছে না, ছাত্রলীগ এটাকে কন্ট্রোল করবে। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনের যেটা দায়িত্ব, সেই অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বটা তুলে দেওয়া হলো আওয়ামী লীগের ছাত্র সংগঠনের হাতে। এবং এই ছাত্র সংগঠন বেরিয়ে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে যারা এই কোটা সমন্বয় সমিতি আওয়ামী লীগের সঙ্গে নেই তাদেরকে বার করে তাদেরকে বিবস্ত্র করা। এই যে ফেসবুকে যেগুলো ছবিগুলো দেওয়া হচ্ছে না, যে এগুলো হচ্ছে ছাত্র আন্দোলনের নমুনা, ওই যে মেয়েদের ইয়ে, ওগুলো কিন্তু আওয়ামী লীগের ছাত্ররা করছে। মানে এগুলো প্রশাসন সরাসরি ইনভলভ হয়নি এখানে। না, প্রশাসন রয়েছে, প্রশাসনিক কিভাবে রয়েছে, আরেকদিকে ছাত্রলীগ কিন্তু নেমে পড়েছে, মেয়েদের উপর অত্যাচার করছে, এই করছে। তখন কিন্তু রিক্সাওয়ালা থেকে শুরু করে সাধারণ জনগণ, যেটা 52 সালের 21শে ফেব্রুয়ারি হয়েছিল, সব জনতা গিয়ে জড়ো হয়ে গেল একটা জায়গাতে।
আচ্ছা, তাদের মধ্যে কিন্তু এই সুযোগটাতে কিন্তু, এবং খুব তাৎপর্যপূর্ণ ঘটনা, এই ঘটনাটা যখন কিছুদিন এগিয়ে গেল, হুম। জুলাই মাসের কিছুদিন এগিয়ে গেল, সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস ওখানে হুম। বিএনপি এবং জামাতের মধ্যে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছে গিয়ে একটা মিটিং হলো আচ্ছা, এটা জুলাই মাসে? জুলাই মাসে। আচ্ছা, মানে গত মাসে এটা মিটিংটা হয়েছে? হ্যাঁ, গত মাসে মিটিংটা এটা কি আপনার মানে ফর্মালি এসছে? ফর্মালি এসছে, রেকর্ডেড, আচ্ছা এবং সবাই জানে এটা। আচ্ছা, এবং হাসিনা এই জিনিসগুলো যখন লক্ষ্য করলেন, হাসিনা বুঝতে পারছেন যে পরিস্থিতির পিছনে অন্য একটা ভূমিকা আছে, এবং হাসিনা সম্ভবত ভারতবর্ষের সাহায্য প্রার্থনা করেছিলেন, এবং ভারতবর্ষের পক্ষে কিন্তু ওইখানে যাওয়া আর সম্ভব ছিল হস্তক্ষেপ না। করা সম্ভব নয়, একদম। কারণ একটা স্বাধীন দেশে ভারতবর্ষের পররাষ্ট্র নীতিতে সেটা সেটাও করে না। এই 71-এ তখন পরিস্থিতি অন্যরকম ছিল। অন্যরকম ছিল। একদমই তাই। কিন্তু আজকের যুগে সেটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপির পিছনেও কিন্তু মহাশক্তিধর রাষ্ট্র আছে, এবং ভারত রাষ্ট্রের পিছনেও কিন্তু একজন মহাশক্তিধর রাষ্ট্র আছে, দুজনেই কিন্তু এক, ঠিক, কমন কমন ফ্রেন্ড। সুতরাং হাসিনাকে খুব জোর এখানে একদিন দুদিন রেখে অন্য জায়গায় Shelter। পাঠিয়ে শেল্টার দেওয়াটা, পার্মানেন্ট শেল্টার দেওয়াটাও ভারতের পক্ষে সম্ভব নয়। তার কারণ হচ্ছে এর মধ্যে একটা ঘটনা ঘটলো। আচ্ছা, আমি এখানে আপনাকে একটু থামাচ্ছি। মানে এতক্ষণ আপনি যা বললেন তার নির্যাস তাহলে মোটামুটি এক কথায় বলা যায় যে এই ছাত্র আন্দোলন যেভাবে এটাকে অ্যাড্রেস করা উচিত ছিল, এই ছাত্রদের আবেগকে যেভাবে অ্যাড্রেস করা উচিত ছিল, বাংলাদেশ সরকার কিন্তু সেটা করতে পারেনি। আর করতে না পারার কারণেই সমগ্র সাধারণ মানুষ এর পিছনে চলে আসে, এবং একটা খুব খুব বিরাট বড় একটা ব্যাপার নয়, সেই ব্যাপারটা একটা মহিরুহের আকার ধারণ করে এবং পুরো বিষয়টাই সরকারের কন্ট্রোলের বাইরে চলে যায়। ঠিক বললাম তো? আমাদের সোশ্যাল মিডিয়া যদি পর্যবেক্ষণ করা যায়, হুম। যে আমাদের সোশ্যাল মিডিয়াতেও কিন্তু বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের সময় আমাদের এখানেও এখানকার একটা- সোশ্যাল মিডিয়াতে কোটা বিরোধী মন্তব্যগুলো উঠে আসছে। ঠিক। যদিও বাংলাদেশের যে কোটা আর দুটো ভারতবর্ষের কোটা পুরোপুরি একদম পুরো ডিফারেন্ট। ডিফারেন্ট। এটা কিন্তু সবাইকে বুঝতে হবে, এই দুটো কোটা কিন্তু এক নয়। বাংলাদেশের কোটা আর ভারতের এটা কোটা একটু কিন্তু বলুন। এক নয়। হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশের মুক্তিযোদ্ধার ফ্যামিলিরা অনেক বেশি এস্টাবলিশড এবং হ্যাঁ। অনেক বেশি ইকোনমিক্যালি ফরওয়ার্ড এবং কালচারালি মানে ফরওয়ার্ড। অ্যাগ্রেসিভ। সুতরাং তাদের সঙ্গে আমাদের দেশের পশ্চাৎপদ পিছিয়ে থাকা যে জনজাতি গোষ্ঠী মানুষ যারা কোটার সুবিধা পান, তাদের মিলিয়ে দেওয়াটা কখনোই উচিত হবে না। ঠিক। কিন্তু হ্যাঁ। তার প্রভাবটা কিন্তু আমাদের দেশেও পড়ছিল, পড়তে শোনাচ্ছে। পড়েছে। ঠিক। যাই হোক, কোন কথাতে আসছিলাম যেন, যে হাসিনা এইটার মূল কারণ কিন্তু কোটা আন্দোলনে কোটাতে কেন গেল, কোটার প্রশ্নটা কেন উঠলো, কোটার প্রশ্নটা গেল চরম বেকারি, শিক্ষিত মেধাবী ছাত্রদের চরম বেকারি। সেই পরিস্থিতি ভারতবর্ষেও আছে। ঠিক। কিন্তু ভারতবর্ষে এই ঘটনাটা ঘটছে না, বাংলাদেশে ঘটলো বা পাকিস্তানে ঘটলো বা শ্রীলঙ্কাতে ঘটলো, এটা কেন? মানে এই যে একটা ইকোনমিক ডিসপ্যারিটি এই যে চরমতম জায়গায় জায়গায় পৌঁছেছে, ভারতবর্ষেও পৌঁছেছে, হুম। পাকিস্তানেও পৌঁছেছে, হুম। শ্রীলঙ্কাতে পৌঁছেছে, বাংলাদেশেও পৌঁছেছে। হুম। কিন্তু পাকিস্তানে জন অভ্যুত্থান এরকম মাস রাস্তায় বেরিয়ে গিয়ে বা এখন জেলে আছে, হুম। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী প্লেনে করে পালিয়ে গেল, হুম। বাংলাদেশের প্রধানমন্ত্রী প্লেনে করে পালিয়ে গেল, কিন্তু ভারতবর্ষে এটা হচ্ছে না কেন? ঠিক আছে, সেই আলোচনাটাতে আমরা পরে একদিকে আসবো। আমরা তাহলে এর পরে আলোচনাটাতে পরের পর্যায়ে যাই। সেটা হচ্ছে তারপরে মানে এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, আমি পালিয়ে গেলেন শব্দটা খুব না, পালিয়ে গেলেন, চলে গেলেন শব্দটাই ব্যবহার হ্যাঁ করা ঠিক আছে, ভালো। পালিয়ে যাওয়া না গেলেন বললাম, চলে গেলেন। তো এবার তাহলে আমাদের এর পরে আমরা কোন বাংলাদেশের দিকে এগোচ্ছি? এই মুহূর্তে বাংলাদেশের অবস্থাটা আগে বলুন, এই মুহূর্তে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? এবং আমি যেটুকু খবর পেলাম বা সবাই জানেন সেই খবরটা, যে ওরা মোহাম্মদ ইউনূসকে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করার জন্য ডেকে এনেছেন। হুম। এই মোহাম্মদ ইউনূস সম্পর্কেও কিন্তু বাংলাদেশের গরিব মানুষের অনেক ক্ষোভ ছিল। আচ্ছা। কারণ ইউনূসের যে গ্রামীণ ব্যাংক, হুম। সেই গ্রামীণ ব্যাংক যে হারে সুদ নিত হুম। এবং যেভাবে সাধারণ মানুষের কাছে সুদ না দিলে অত্যাচার করত, হুম। তার জন্য কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে প্রবল ক্ষোভের তৈরি হয়েছিল। আচ্ছা, এবং ইউনূস কিন্তু অর্থনীতিতে নোবেল পাননি, পেয়েছিলেন শান্তিতে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইউনূস ইউনূস কিন্তু কিন্তু- অর্থনীতিতে নোবেল পাননি, পেয়েছিলেন শান্তিতে। শান্তিতে। এবং এই শান্তিতে যারা নোবেল পায়, এই নোবেলের পিছনে বরাবরই একটা রাজনীতি কাজ করে। ঠিক। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দাঁড়াই, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিরোধী বা ডেমোক্রেসির অ্যান্টি ডেমোক্রেটিক মুভমেন্টে মানে ডেমোক্রেটিক মুভমেন্টের পক্ষে দুজন শিল্পী খুব জোরালো সওয়াল করতেন। একজন হচ্ছে জোয়ান বিস, একজন হচ্ছেন বব ডিলান। পরবর্তীকালে জোয়ান বিস কিন্তু তার নিজের রাস্তা থেকে সরে আসেননি, কিন্তু ডিলান। বব ডিলান আপোষ করলেন এবং তিনি রাষ্ট্রের কাছে। হুম। সুতরাং বব ডিলানকে এই প্রথমবার ইতিহাসে একজন গায়ককে সাহিত্যিক হিসেবে শান্তি পুরস্কার দেওয়া, নোবেল পুরস্কার দেওয়া হলো। অর্থাৎ নোবেল পুরস্কারের পিছনেও রাজনীতিটাকে, পাকিস্তানেও একটি মেয়েকে দেওয়া হয়েছিল, ছোট্ট বাচ্চা মেয়েকে, হ্যাঁ, এবং সে মালালা। এটা করেছিল। হুম। বা ভারতবর্ষেও যখন এটা হলো, হুম। তখন আন্না হাজারের কথা দেখেছিলাম, তাদেরকে পরে পাওয়া যায়নি। হুম, হুম, আন্না হাজারেকে পাওয়া যাচ্ছে না হুম, এখন। হুম। আন্না হাজারের সময় এরকম একটা মুভমেন্ট নির্ভয়াকে নিয়ে করা হয়েছিল। হুম। ভারতবর্ষেও কিন্তু এগুলো হয়ে গেছে অলরেডি। সুতরাং এই ঘটনা কিন্তু আমাদের পৃথিবীর ইতিহাসে বারবার করে ঘটেছে।
তার মানে আপনি বলছেন যে ওই মানে ইউনিসেফ সম্বন্ধে একটুখানি বলুন। ইউনুস তো গ্রামীণ ব্যাংকের ইউনিসের অ্যাগেনস্টে দুটো অভিযোগ ছিল। একটা হচ্ছে ইউনিস যে ফান্ডটা পেয়েছেন, যে লোন দেওয়ার যে ফান্ডটা, সেটা বিদেশ থেকে আসা, আচ্ছা, ওটা তদন্তে ধরা পড়েছে। আর একটা হচ্ছে ইউনিসের ইন্টারনাল রেগুলেটরি গ্রামীণ ব্যাংকের কার্যকলাপ। একটাতে ইউনিসের 6 মাস জেল হয়েছিল, আরেকটাতে কতদিন জেল হবে, ওটা দীর্ঘমেয়াদী জেলের গল্প। ইউনিসকে বেলে ছিলেন, ইউনিস দেশের বাইরে চলে গেলেন। এখন সেই ইউনিসকে দেশে পাঠানো হলো, দেশে ডেকে আনা হলো। ইউনিস এসে এইবার বলা হচ্ছে, আমি যতটুকু শুনছি দেখছি, যে ইউটিউব চ্যানেলগুলোতেই দেখছি, যে ছাত্ররা ঠিক করে দেবে যে কারা কেয়ারটেকার গভর্নমেন্টে থাকবে। ঠিক আছে, এবার এই ছাত্ররা ঠিক করে দেবে কারা কেয়ারটেকার গভর্নমেন্টে থাকবে, এবং ছাত্ররা দাবি করছে যে তারা একটা অসাম্প্রদায়িক, একটা প্রগতিশীল, একটা মেধাবী প্রজন্মের প্রতিনিধিত্ব করছে, এবং সেই বাংলাদেশ তারা করতে চায় যেটা বঙ্গবন্ধু বলছে না নামটা, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেইটাই কথাই কিন্তু ছাত্ররা বলছে। কিন্তু বিএনপি, আমি একজন বিএনপির প্রাক্তন সাংসদের কথা বলছিলাম, তিনি কিন্তু সে কথা বলছেন না। তিনি কিন্তু বলছেন যে এই শান্তি দরকার, অমুক দরকার, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার, সবকিছুই বলছেন, কিন্তু বলছেন না যে এটা কেয়ারটেকার গভর্নমেন্টটা দীর্ঘদিন থাকা দরকার। বলছেন কেয়ারটেকার গভর্নমেন্টটা থাকার পরে একটা নির্বাচন হওয়া দরকার, অর্থাৎ যে নির্বাচনের ফলটা অবশ্যভাবেই বিএনপি এবং জামাত পাবে। সুতরাং এই ছাত্র আন্দোলনের রেসটা, ছাত্ররা যে কাজটা শুরু করলো, সেই কাজটা কিন্তু শেষ কোথায় হবে সে বিষয়ে আমাদের কিন্তু এখন আমরা যেটুকুনি খবর এই মুহূর্তে পাচ্ছি, তাতে ছাত্র আন্দোলনের যে জায়গাটা ছিল সেটা কিন্তু কোথাও না কোথাও মৌলবাদীরা যেন এনকেস করার চেষ্টা করছে। ছাত্র আন্দোলন হতো, যদি শুধুমাত্র ছাত্র আন্দোলন হতো, যখন ছাত্র আন্দোলন মন্দির ভাঙা হতো না, মন্দির ভাঙা শুধু না, বঙ্গবন্ধু, আমরা কি কখনো গান্ধীজির মূর্তি ভাঙবো? আমরা কি কখনো নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি ভাঙবো? আমরা যদি আমাদের রাজ্য সরকারের এগেইনস্টে যদি প্রতিবাদ করি, আমরা কোনো নেতাজির মূর্তি ভাঙবো? আমরা বিবেকানন্দের মূর্তি ভাঙবো? আমরা যে মানুষটি ওদের স্বাধীনতা এনে দিলেন, বঙ্গবন্ধুর মূর্তিটি যেভাবে ভাঙা হচ্ছে, একইভাবে রাশিয়াতে লেনিনের মূর্তিকে সে একদিন টেনে ফেলা হয়েছিল, সেটাও একটা কু ছিল, এটাও একটা। যখন এই প্রবণতাটা লক্ষ্য করা যায়, তখন বোঝা যায় যে ছাত্র আন্দোলনের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকেছে অন্য, যারা বঙ্গবন্ধুর আদর্শের বিরোধী, যারা এই যে প্রগতিশীল ছাত্র আন্দোলন যারা শুরু করেছিল তাদেরও আদর্শের বিরোধী। ছাত্ররা তাদের কতটা কন্ট্রোল করতে পারবে এ নিয়ে ইতিহাসের ছাত্র হিসেবে আমার খুব সংশয় আছে। যদিও এই ছাত্ররা অনেক ম্যাচিওর, আজকালকার ছাত্ররা অনেক ম্যাচিওর, কিন্তু তারা তো আলটিমেটলি সমাজের পুরো জনতাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ জনতার একটা সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ অংশ সাধারণত ইকোনমিক যখন ডিপ্রেশন থাকে, তারা মৌলবাদীদের সঙ্গেই থাকে, এটা ইতিহাস বলছে, উগ্র জাতীয়তাবাদীদের সঙ্গেই থাকে, এটা ইতিহাসই বলছে। কিন্তু এই ছাত্র আন্দোলন দিয়ে শুরু হয়েছে, কিন্তু এর শেষ কোথায় এটা এই মুহূর্তে বলা খুব মুশকিল। কিন্তু কোথাও না কোথাও সাম্প্রতিক যে ঘটনা বলি, সেটা কিন্তু নির্দেশ করছে যে এই আন্দোলনটাকে কলুষিত করার জন্যই হোক কিংবা এর দিশাটাকে ডাইভার্ট করার জন্যই হোক, দুটো বিষয় উঠে আসছে। একটা হিন্দু বিরোধী একটা ছাপ্পা দেওয়া, এবং একটা ভারত বিরোধী একটা জায়গা তৈরি করা। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? ভারত বিরোধী যে ধারণাটা তৈরি করা, এটা খুব সুকৌশলে ওই দেশে তৈরি করা হয়েছে। ওই দেশের সব মানুষই যে ভারত বিরোধী তা না, আমার প্রচুর বন্ধু। সে তো নিশ্চয় না, কিন্তু এই আন্দোলনটার এই মুহূর্তে ছাত্র সমাজ কিন্তু ভারত বিরোধী এটা দাবিটা করেনি। ভারতীয় পণ্য বয়কটের এটা করেছে তারিক রহমান, যে খালেদা জিয়ার যে ছেলে, সে দাবি বয়কটটার কথা বলছে, এবং বিএনপি বয়কটের কথা বলছে। এটা কিন্তু ছাত্র সমাজের দাবি নয়। ছাত্র সমাজ কিন্তু কখনোই তার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেয়নি। ছাত্র সমাজ এখন তো ওরা কোয়ালিশন আছে, এখানে এর মধ্যে বিএনপির ছাত্রলীগও আছে, তার ফলে ওরা এই ধরনের কোনো কথাতে কোনো স্টেটমেন্ট এখন দেবে না। ওরা এখন কেয়ারটেকার গভর্নমেন্টকে 1 পয়েন্ট প্রোগ্রাম রেখেছে, ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, বা ওদের তো প্রোগ্রাম ছিল হাসিনাকে পদত্যাগ করানো। ভারতের সঙ্গে ওরা সম্পর্ক, যেটা ওর মধ্যে নাক গলাতে যাবে কেন? ওদের একটাই দাবি ছিল যে হাসিনা পদত্যাগ করবে, আওয়ামী লীগ সরকার, সেপারটা তো হয়ে গেছে। এইবার কিন্তু ছাত্ররা কিন্তু এক কথা বলছে। আমি ছাত্রদের নেতাদের সাক্ষাৎকার শুনেছি যে তারা সামাজিক সাম্যের কথা বলছে, মেধার ভিত্তিতে কথা বলছে, এবং তারা বলছে যে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, এবং দেখাও যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু, যে তারা ঘিরে আছে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। সেরকম খবর আমাদের কাছে আছে। জায়গায় শহরগুলোতে সেগুলো প্রধান যে ওগুলো সম্ভব, কিন্তু গ্রামাঞ্চলে ইন্টেরিয়ার জায়গাতে তো সেটা সম্ভব না। এবং সেই ক্ষোভটা, ভারত বিরোধী ক্ষোভটা, অ্যাকচুয়ালি ওটা ভারত বিরোধী ক্ষোভ। ওটা ওখানে যেহেতু ভারতের হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশ, এবং
যেমন আমাদের বাংলাদেশে আজকে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে বলে আমাদের যেমন খারাপ লাগছে, তেমন বাংলাদেশে তো খবর পেয়েছে যে ভারত রাষ্ট্রে মুসলমানদের উপরে কি ধরনের বুলডোজার নীতি চালানো হচ্ছে, কি ধরনের মব লিঞ্চিং হচ্ছে। সুতরাং ওদের মধ্যেও কিন্তু হিন্দু বিদ্বেষী একটা ধারণা তৈরি হচ্ছে যে হিন্দুরা বোধহয় এরকম। আমাদের মধ্যে যেমন ধারণা তৈরি হচ্ছে যে মুসলমানরা বোধহয় এরকম, সব মুসলমান এরকম না, সব হিন্দুরাও এরকম না। কিন্তু এই ধারণাটা জেনারেল ওপিনিয়ন হিসেবে হচ্ছে যে ওরা হিন্দু তাই ওরা ভারতের পক্ষে, আমাদের এখানে যেমন একদল মানুষ মনে করেন ওরা মুসলমান সুতরাং ওরা পাকিস্তানের পক্ষে, এবার বলবে ওরা বাংলাদেশের পক্ষে। এবং বাংলাদেশ ভারতের ক্রিকেট নিয়ে কিন্তু এই বিরোধটা অনেক আগে থেকে তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে দুই দেশের লোকেদের মধ্যে। আপনি একজন ইতিহাসের ছাত্র হিসেবে, মানে ইতিহাস যদি পর্যালোচনা করে, এরকম ঘটনা ইতিহাসে আগেও বহুবার ঘটেছে, তো আপনার এই যে আন্দোলন, এইটার আপনি কোন দিকে দিশা, কোন দিকে দেখতে পাচ্ছেন? এবার আমি একটু ফরাসি বিপ্লবের উদাহরণ দিই, যেটাকে বলা হয় পৃথিবীর প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠার বা প্রজাতন্ত্র প্রতিষ্ঠার বিপ্লব। ফরাসি বিপ্লবের সময়ও তিনটে শ্রেণী ছিল। ফার্স্ট এস্টেট, সেখানে ছিল যাজক এবং অভিজাত সম্প্রদায়। সেকেন্ড এস্টেট, সেখানে ছিল একদম মধ্যবিত্ত মানুষ। আর তৃতীয় ছিল থার্ড এস্টেট, সাধারণ কৃষক শ্রমিক জনতা। এই বুদ্ধিজীবী মধ্যবিত্ত মানুষ এবং অভিজাত মানুষ, এই অভিজাতদের সঙ্গে, রাজা এবং অভিজাতদের সঙ্গে মধ্যবিত্তদের নেতৃত্বে একটা বিপ্লব সংগঠিত হলো এবং রাজাকে রাজপথ থেকে সরিয়ে দিয়ে প্রথমে রাজাকে বসিয়ে রেখেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা হলো এবং সেটাও ফেল করলো। তখন রাজাকে ওরা তাড়িয়ে দিয়ে সম্পূর্ণ প্রজাতন্ত্র তৈরি করলো। কিন্তু সেই যে প্রজাতন্ত্র তৈরি করলো, সেই প্রজাতন্ত্রের যিনি স্পিকার, একটা ছবি আছে সিবিএসইর বইতে পড়ানো হয় যে এই পার্লামেন্টের লোকেরা চিৎকার করছে এবং স্পিকার তাদের দিকে পিছন ঘুরে আছে। আমি একটা প্রকাশনার বই লিখছিলাম, তারা আমাকে টেস্ট করছিল যে আমি ইতিহাসটা বুঝি কিনা। তখন বলছে যে এটা কি প্রকৃতপক্ষে সম্ভব, প্রশ্ন ছিল যে এটা কি প্রকৃতপক্ষে সম্ভব, স্পিকার এই পার্লামেন্টের সদস্যদের দিকে পিঠ ঘুরিয়ে আছে। আমি তখন বললাম এখানে চিত্রকর এটাই বোঝাতে চেয়েছেন যে যে দাবি নিয়ে সংসদ গঠিত হয়েছিল, যে দাবির ভিত্তিতে এই পার্লামেন্ট তৈরি হয়েছিল, স্পিকার বা রাষ্ট্র সেই দাবিগুলির প্রতি পশ্চাৎ প্রদর্শন করলো। সেটার জন্য স্পিকারকে চিত্রকর এইভাবে পিছন দিকে ঘুরিয়ে রেখেছেন। এইখানে যখনই পার্লামেন্টারি ডেমোক্রেসির প্রশ্ন আসবে, যদি এটা পার্লামেন্টারি ডেমোক্রেসির প্রশ্ন আসে, তাহলে কিন্তু সেটা একটা বুর্জুয়া ডেমোক্রেসি হবে এবং বুর্জুয়া ডেমোক্রেসির মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ থাকে। সেই ভাগের মধ্যে কিন্তু আগের বুর্জুয়া ডেমোক্রেসি কখনো কখনো অটোক্রেটিক হয়ে ওঠে, এই ডেমোক্রেসিও যে অটোক্রেটিক হয়ে রিভেঞ্জ নেবে না তার কোনো নিশ্চয়তা নেই। এটা যদি হতো যে সোশ্যালিস্টিক মানে কমিউনিস্ট রিভলিউশন অর্থাৎ ফর দ্য পিপল রিভলিউশন অ্যাবসলিউটলি, তাহলে কিন্তু আমি একটা আশার আলো দেখতে পেতাম। যে আমি সেটাও ডিক্টেটরশিপ অফ দি প্রোলেটারিয়েট, এটা আমার ব্যক্তিগত মত। তাহলে কিন্তু একটা আশার আলো দেখা দিতে পারতো, যেটা ভেনেজুয়েলায় হয়েছিল, যেটা ব্রাজিলে হয়েছিল। সেখানে কিন্তু একটা নতুন ফর্মে সোশ্যালিস্ট রিভলিউশন ঘটছে, সরকার একবার দক্ষিণপন্থী হচ্ছে, আবার বামপন্থী সরকার তৈরি, আর্জেন্টিনায় হচ্ছে। বাংলাদেশের কমিউনিস্টরা পারলেন না, তারা গিয়ে যোগ দিলেন ওই বিএনপি এবং জামাতের সঙ্গে, যার ফল কিন্তু কমিউনিস্টদের শেষ পর্যন্ত ভোগ করতে হবে। তার মানে যে জায়গাটা আপনি বলতে চাইছেন সেটা হচ্ছে, এটা ঠিক বিপ্লব বলা চলে না। যেটা ঘটলো সেটা হয়তো একটা রাষ্ট্র ব্যবস্থা থেকে মুক্তি হলো, যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে স্বৈরতন্ত্রের অনেক লক্ষণ ফুটে উঠেছিল, কিন্তু যেদিকে এগোচ্ছে তাতে করে আরো একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকে যাচ্ছে। ওই একটি কবিতা আছে না, রাজা আসে যায় রাজা বদলায়, মুখোশের রং বদলায়, সেরকমই একটা জায়গা তৈরি বদলায়, দিন বদলায় না। আচ্ছা, অর্থাৎ যে সাধারণ মানুষ, যে ছাত্ররা আজকে এত আত্মত্যাগের মধ্যে দিয়ে প্রায় 300, সরকারি হিসেবে 100, বেসরকারি হিসেবে 300 প্রাণের বিনিময়ে আজকে যে স্বাধীনতার কথা ওরা ভাবছে, আমি ইতিহাসের ছাত্র হিসেবে আমার মনে হয় না আবেগ এবং লজিক, যুক্তি দুটো এক জায়গাকে যদি না মেলাতে পারে, আসতে পারছে না। আবেগের জায়গায়, যুক্তির জায়গাতে তারা আসতে পারছে না। তারা এখনো পর্যন্ত ল অ্যান্ড অর্ডারের চেষ্টা করছে বাংলাদেশে নিজেরা হাতে নিয়ে, যে ট্রাফিক পুলিশ বাংলাদেশের ঢাকায় যেহেতু ট্রাফিকের সমস্যা এগুলো করতে, কিন্তু থানাগুলো এখনো জনশূন্য হয়ে আছে, থানাগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশের নতুন আইজি হয়েছেন, তিনি থানাতে ফিরে আসতে বলছেন, কিন্তু পুলিশরা ভয় ফিরে আসছে না, যেভাবে তাদের থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে ভয় ফিরে আসছে না। অর্থাৎ ল অ্যান্ড অর্ডার পুরোপুরি ভেঙে গেছে। অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হবে ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠা করা। যারা ওই ছাত্রদের উপর গুলি চালিয়েছিল, যারা ওই ছাত্রছাত্রীদের উপর নির্যাতন চালিয়েছিল, তাদের যেন বিচার হয়। এটা অন্তর্বর্তী সরকার বা যে সরকারি আসুক, যদি গঠনমূলক সরকার আছে, এটা দেখতে হবে। এবং যারা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছে, যারা গণভবন লুট করেছে, যারা সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে এখন,
তাদেরও যাতে সমানভাবে বিচার হয়, এটা কি ভবিষ্যতের যে সরকার তৈরি হবে তারা দেখতে পারবে? যদি দেখতে পারে তাহলেই বাংলাদেশের ছাত্রদের এই আত্মত্যাগ, 300 ছাত্র শুধু না, সাধারণ বাচ্চা ছেলে মেয়েও মারা গেছে, তাদের এই আত্মত্যাগ সফল হবে বলে আমার মনে হয়। অর্থাৎ আসলে আমরা যেহেতু বাঙালি, আমরা যদিও পশ্চিমবঙ্গে থাকি, কিন্তু কোথাও না কোথাও আমাদের অনেক স্বজন ওই দেশে আছেন, অনেক বন্ধু বান্ধব রয়েছেন, এবং আমাদের ভাষাজনিত যে একটা জায়গা রয়েছে সেটাকে আমরা কখনোই ডিসকার্ড করতে পারি না। সুতরাং আমরা আগামী দিনে বাংলাদেশের ঘটনার উপরে অবশ্যই চোখ রাখবো, এবং আমরা আবার রূপক দাসের কাছে ফিরে আসবো। একটা কথা বলিনি যে ভারতবর্ষে 2014 সালে এইরকমই একটা ঘটনাতে একটি সরকার, উগ্র জাতীয়তাবাদী সরকার, আন্না হাজারের মুভমেন্টের ফলেই একজন ইকোনমিস্টকে সরিয়ে দিয়ে একজন মানুষ, পপুলিস্ট লিডার ক্ষমতা দখল করেছিলেন, এবং ক্ষমতা দখলের পরে একই কাজগুলো হচ্ছে। কিন্তু পাকিস্তান, ভারত, বাংলাদেশ বা শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটছে, ভারতবর্ষে কিন্তু এই কোনোদিন ঘটবে না। তার কারণ ভারতবর্ষের সংবিধানে সামরিক বাহিনীকে কখনোই সেই ক্ষমতা দেওয়া হয়নি যে সামরিক বাহিনী সরকার নিয়ন্ত্রণে কোনো ভূমিকা গ্রহণ করতে পারে। ভারতবর্ষের সংবিধান হচ্ছে এমন একটা সংবিধান। ভারতবর্ষের যে পরিবর্তনটা ঘটবে, এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। যদি না সংবিধান পরিবর্তন হয়, তাহলে ভারতবর্ষে যদি পরিবর্তন কোনোদিন ঘটে এই অবস্থার, সেটা সাংবিধানিক পদ্ধতিতেই ঘটবে। তার কিছুটা আবাস পাওয়া গেছে, কিছুটা হয়তো ভবিষ্যতে মিলবে, পাওয়া যেতে পারে। আমরা আগামী দিনে আবার এই বাংলাদেশের পরিস্থিতি নিয়েই আবার ফিরে আসবো রূপকের কাছে। যারা আজকের উপস্থাপনা দেখলেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো বক্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আর হ্যাঁ, সাথে থাকুন, আর এই ভিডিওর কথা আরও মানুষের কাছে পৌঁছে দিন, যাতে করে এই বাংলাদেশ সম্বন্ধে যে একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে, সেই বাতাবরণটার বিরুদ্ধে একটা জায়গা আমরা তৈরি করতে পারি। মানুষের কাছে কি ঘটছে বাংলাদেশে, কেন ঘটছে, তার সামগ্রিক চিত্র যেন মানুষের কাছে পৌঁছায়। ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ।